আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই। তো আজ বেশ অনেকদিন পরেই আমার পেশেন্টদের সাথে অ্যাটাচ হলাম। আম, সবকিছু মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে রুগীগুলোকে আমরা হ্যান্ডেল করছি। রক্ত স্বল্পতায় ভুগছেন নানা রকম ভাবে। এই রুগীগুলোকে কিন্তু আসলে মানে ট্রেস করাটা, মানে কখন আসলে রক্ত স্বল্পতা হচ্ছে, কখন আমরা রক্ত স্বল্পতা বলছি, আসলে রক্ত স্বল্পতা ব্যাপারটা কি, যখন রুগীদেরকে বলা হয় যে আপনি এনিমিয়ায় আছেন, অথবা এনিমিয়া প্রবলেমটা আপনাকে এ ধরনের প্রবলেমে ফেলছে, আপনি এফেক্ট হয়েছেন, তো অনেকেই বোঝেন না আসলে কেন রক্ত স্বল্পতাটা। হ্যাঁ, তো বিশেষ করে যেসব মহিলারা গর্ভাবস্থায় থাকেন, প্রেগনেন্সিতে থাকেন, হ্যাঁ, তো তাদের জন্য কিন্তু এই রক্ত স্বল্পতার ব্যাপারটা বোঝাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কেননা যে জিনিসটা দেখা যায় যে আমাদের দেশের মহিলারা যারা আছেন, আমাদের দেশের নারীরা, মহিলারা নিজেদের কাজ করেন, ঘরের কাজ করছেন, বাইরের কাজ করছেন, কিন্তু এক্সারসাইজ অথবা শারীরিক ব্যায়াম এই ব্যাপারটা নিয়ে আসলে সচেতন না, 1 নাম্বার। এবং 2 নম্বর কথা হচ্ছে হেলদি যে হ্যাবিট, ডায়েটারি হ্যাবিট, এইটা সম্পর্কেও সচেতন না। কি ধরনের খাবার খাওয়া দরকার, প্রেগনেন্সির আগে আমার কি ধরনের খাবার খাওয়া উচিত ছিল, এবং প্রেগনেন্সির সময়কালে আমার কি ধরনের খাবার খাওয়া উচিত। কেননা আসলে সমস্ত কিছুই কিন্তু একজন মানুষের রক্তে সেটা রিফ্লেক্ট করে। আপনার রক্তটা কেমন প্রোডাকশন হচ্ছে এটা কিন্তু আসলে রিফ্লেক্ট করছে আপনি কি খাচ্ছেন। আপনি ঠিকমতো আয়রন খাচ্ছেন কিনা, আপনি ঠিকমতো লোহা খাচ্ছেন কিনা, আপনি ঠিকমতো ভিটামিন বি 12 খাচ্ছেন কিনা, ফলিক অ্যাসিড খাচ্ছেন কিনা, ক্যালসিয়াম খাচ্ছেন কিনা, ম্যাগনেসিয়াম খাচ্ছেন কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আসলে যে ব্যাপারটা হয়, অনেকে মনে করেন যে এই সমস্ত খাবার দাবারগুলো আমি খাবো অথবা না খাবো, কিন্তু প্রেগনেন্সির সময়কালে আমি ট্যাবলেট খেয়ে নিলেই আমার ডেফিসিয়েন্সিগুলো পূরণ হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এরকম না। ইদানিংকালে যে ব্যাপারটা আসলে দেখা যাচ্ছে যে আমাদের আমাদের যে বাচ্চা কাচ্চারা একটু কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অটিস্টিক বাচ্চাদের পরিমাণও কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। এটাও কিন্তু একটা কারণ যে একটা মা যখন অপুষ্টিতে ভোগে, একজন নারী অপুষ্টিতে ভুগতে পারে, এটা যে শুধু গ্রামের মহিলারা, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বিশেষ করে আমাদের দেশের পার্সপেক্টিভে যে ব্যাপারটা হয়, আর যে ব্যাপারগুলো আমরা দেখি, যারা ঢাকায় আছেন, বড় বড় শহরগুলোতে আছেন, বড় বড় বিল্ডিং এ থাকছেন, তাদের মধ্যেও একটা নিজস্ব সচেতনতার একটা অভাব থাকে। আমি কি খাচ্ছি, আমি কিভাবে চলছি, আমি কিভাবে ফিরছি, কিংবা আমি কিভাবে ঘুমাচ্ছি, এই দিকে আসলে যতটা না নজর থাকে, একটা মেয়েকে আসলে কোনোভাবে তাকে বড় করে তাকে বিয়ে দিয়ে দেওয়াটাই হয়তো বা আমাদের দেশের অনেকটা কালচার। অনেক সময় দেখা যায় যে যত্ন থাকে, যত্নটা এরকম থাকে যে তাকে মোবাইল ফোন কিনে দেওয়া, তাকে হয়তো বা বার্গার কিনে দেওয়া, পিৎজা কিনে দেওয়া, এরকম। কিন্তু আসলে একটা মেয়ে যখন বড় হয় আর একটা ছেলে যখন বড় হয়, দুইজনের বড় হওয়া কিন্তু একই রকম না। দুজনের শারীরিক যে খাবারের ডিমান্ড, সেটাও কিন্তু একই রকম না। আমরা মনে করি যে একটা ছেলে যখন খায়, মিনা কার্টুনে যেমন আমরা দেখেছি যে একটা ছেলে যখন খাবে তাকে মাছের মাথাটা দেওয়া, তাকে বড় বড় খাবার দাবার দেওয়া, মাংস দেওয়া, সেটা হয়তো বা একটা ছেলেকে দেওয়া। মানে একটা ছেলে তো আসলে ন্যাচারালি কিন্তু অনেকটাই শক্তিশালী হয়, যেই শক্তিটা একটা মেয়ের মধ্যে থাকে, কিন্তু পরবর্তীতে সে যখন আমাদের দ্বারা পালিত লালিত হয়, ছোট মেয়ে থেকে সে যখন কিশোরী হয়, নারী হয়, তখন তার যত্নটা আসলে যেরকম হওয়া উচিত সেরকম যত্নটা আসলে হয় না। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট মেয়েরা ছোটতেই কিন্তু বেশ বড় রকমের ভাবে মাসিকের সমস্যায় ভোগে। কারো মাসিকে অনিয়মিত দেখা যায়, কারো মাসিক খুব বেশি রক্ত যাচ্ছে, কম যাচ্ছে। মাসিকের এই সমস্যাটা কিন্তু আসলে একটা মেয়ের শরীরে কোনো রোগ হচ্ছে কিনা, তার শরীরে রক্ত স্বল্পতার কোনো প্রবলেম হবে কিনা, এই মেয়েটার পরবর্তীতে গিয়ে গর্ভাবস্থায় কোনো সমস্যায় পড়বে কিনা, এটা কিন্তু আসলে অনেকটাই রিফ্লেকশন। হ্যাঁ, আয়নায় যেমন আমরা আমাদের রিফ্লেকশন দেখতে পাই, এই মাসিকটাও কিন্তু একটা মেয়ের শরীরের রিফ্লেকশন। এটা খুব গুরুত্বপূর্ণ যে মাসিকের ব্যাপারটা একটা মেয়েকে, আমার বাসায় যে মেয়েটা আছে সেই মেয়েটাকে সময় সময় জিজ্ঞাসা করা যে তার মাসিকটা ঠিকভাবে যাচ্ছে কিনা। একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে, কিংবা পরিবারের একজন যে কোনো রেসপন্সিবল গার্জিয়ান হিসাবে এই জিনিসটা মনিটর করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা মাসিকের সাথে কিন্তু অনেকগুলো প্রবলেম অ্যাসোসিয়েটেড থাকে। একটা মেয়ে কি খুব বেশি মোটা হয়ে যাচ্ছে কিনা, তার
তার মুখে অথবা তার অন্য কোনো জায়গায় অবাঞ্ছিত লোম তৈরি হচ্ছে কিনা, তার বৃদ্ধিটা ঠিকঠাক হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা যদি ছোটবেলা থেকে একটা ছোট্ট মেয়ের মধ্যে এই ব্যাপারগুলো যদি লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে পরবর্তীতে গিয়ে যখন মেয়েটা বিয়ে হচ্ছে, বিয়ে তো আসলে এক একজনের এক এক রকম বয়সে হয়, কারো 11 বছর বয়স, কারো 12, কারো 17, কারো 18। আমাদের দেশের পার্সপেক্টিভে আসলে এটার বয়সের কোনো নির্দেশনা নেই। কিন্তু এই যে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার শরীরে যখন হরমোনাল অনেক ধরনের চেঞ্জ আসে, পরিবর্তন আসে, যখন সে প্রেগনেন্সিটাকে নেয়, তো আমরা অনেকেই মনে করি যে না, আমাদের মা, খালা, নানি, দাদিরা তারা যেভাবে মানে পাসিং করেছে এই ইভেন্টগুলো অ্যাজ ইউজুয়ালি খুব নর্মালি, আমার মেয়েও পারবে। ব্যাপারটা এমনটা নাও হতে পারে। এক একজন শরীর, এক একটা শরীর এক একটা ইন্ডিভিজুয়ালাইজ, ইউনিক ভাবে তৈরি হওয়া। এখন আপনার মেয়ের শরীরে আয়রনের ঘাটতি আছে কিনা, B12 এর ঘাটতি আছে কিনা, ফলিক অ্যাসিডের ঘাটতি আছে কিনা, তার শরীরে পরিমাণ মতো জিঙ্ক আছে কিনা, ক্যালসিয়াম আছে কিনা, ম্যাগনেসিয়াম আছে কিনা, বিশেষত তার শরীরটায় এই যে জরায়ু, গর্ভাশয়, মানে যেখানে আসলে আমাদের বাচ্চাটা রিটেইন থাকে, ওভারঅল সেই ব্যাপারগুলো, সেই স্ট্রাকচারগুলো ঠিক আছে কিনা, এটা কিন্তু খুব ছোটবেলাতেই দেখে নেওয়াটা খুব জরুরি। আমরা মনে করি যে একটা ছোট্ট মেয়ে ছোট থেকে বড় হচ্ছে, আসলে খুব বেশি প্রবলেম না হলে আমরা ডাক্তারের কাছে যাই না। হয়তোবা আসলে বিভিন্ন ধরনের মিসকনসেপশন, কনফিউশন আপনাদের মধ্যে অ্যারাইজ হয়। ডাক্তারের কাছে গেলে প্রবলেম হতে পারে, অনেক টেস্ট দিবে, কেন যাব, কোনো সমস্যা হচ্ছে না তারপরও কেন যাব, মাসিকের প্রবলেমটা নিয়ে ডাক্তারকে এখনই বলার কিছু নাই, এটা পরবর্তীতে অনেক সময় যেটা দেখা যায়, অনেকেই বলে থাকেন যে বিয়ে হলেই এই সমস্ত প্রবলেমগুলো ভালো হয়ে যাবে। আসলে এই সমস্যাগুলোই কিন্তু, এই সমস্যাগুলো শুধু মানে আমি রোগগুলো বাদ দিলাম, আমি থাইরয়েডের সমস্যা বাদ দিলাম, আমি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বাদ দিলাম, আমি অন্যান্য সমস্ত কিছু বাদ দিলাম, তো এই যে আমাদের যে কনসেপশনগুলো, আমাদের যে চিন্তা ভাবনাগুলো, এটাই কিন্তু আমার পরবর্তীতে দেখা যাচ্ছে যে গর্ভাবস্থায় গিয়ে এটা আমার ভাবি হতে পারে, আমার বন্ধুর বউ হতে পারে, অথবা আমার পরিচিতা, আমার প্রতিবেশী, তার এটা হতে পারে। এবং একজন মায়ের রক্ত স্বল্পতা হওয়া মানে কিন্তু তার বাচ্চারও একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাওয়া। আমাদের দেশে যে কালচারটা এখন তৈরি হয়েছে যে আমরা মেয়েরা আমাদেরকে নিয়ে সচেতন আমরা কোন জায়গাটায়? আমাদেরকে নিয়ে সচেতন যে আমি যদি কালো হই তাহলে আমাকে অনেক ফর্সা হতে হবে, আমি যদি আসলে আমার চেহারায় যদি কোনো বেশ কম থাকে তো সেটা আমাকে ঠিক করতে হবে, আমাকে মেকআপ কিনতে হবে, এই ব্যাপারগুলো আসলে। কিন্তু আসলে শরীরের বাইরেরটা আমরা দেখতে পাই, এটা সুন্দর অসুন্দর আমরা বিবেচনা করি, কিন্তু শরীরের ভেতরটা কিন্তু আসলে আমরা দেখতে পাই না। তো এটা খুব গুরুত্বপূর্ণ। একজন মেয়ে নারী যখন গর্ভাবস্থায় যায়, যখন প্রেগনেন্ট হয়, যে সমস্যাগুলো ঘটতে পারে, সেই সমস্ত সমস্যাগুলো সম্পর্কে আসলে আগেই সচেতন হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন যদি মোটা দাগে আসি যে কোন কোন রোগগুলো, আমার সাথে অনেকেই অ্যাটাচ হয়েছেন, আমি মনে হয় দেখতে পাচ্ছি 1-2 জন আমাকে শুনছেন। আপনারা মনে চাইলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন কোনো সমস্যা বোধ করলে, যদি আপনার ওয়াইফ নিয়ে, আপনার কোনো কাছের মানুষকে নিয়ে আপনি কোনো প্রবলেম ফেস করছেন, বুঝছেন না যে কিভাবে আসলে একজন প্রেগনেন্ট প্রেগনেন্ট নারী সে কিনা রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছে। রক্ত স্বল্পতার প্রবলেমটাকে কিন্তু আমরা আসলে 2 ভাগে ভাগ করি। এক, হিমোগ্লোবিন কমে যাওয়া, মানে শরীরের লাল রক্ত কমে যাওয়া, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে প্লেটিলেট কমে যাওয়া। প্লেটিলেট হচ্ছে শরীরে আপনি কতটুকু আপনার ব্লিডিং হবে আর কতটুকু ব্লিডিং হবে না, এটা কিন্তু আপনার শরীরে ঠিক করে দেয় হচ্ছে প্লেটিলেট। তো এই যে এই 2টার মধ্যে যে কোনোটা নিয়ে একজন প্রেগনেন্ট মা আসতে পারেন, অথবা যে কোনো একটা নিয়ে আসতে পারেন। মানে লাল রক্ত কমে যেতে পারে, লাল রক্ত কমে গেলে আমরা এটাকে হিমোগ্লোবিন কমে যাওয়া বলি, আবার প্লেটলেট কমে যাওয়া নিয়ে আসতে পারে, হ্যাঁ। তো আমি যদি আগে মোটা দাগে চিন্তা করি যে হিমোগ্লোবিন কি কি কারণে একজন প্রেগনেন্ট মার, একজন গর্ভাবস্থায় যিনি নারী আছেন, তার কমে যেতে পারে,
সাধারণত আমরা বলি যে যদি হিমোগ্লোবিন অথবা লাল রক্ত কমে যায় তার প্রধান কারণ হচ্ছে ঠিকভাবে না খাওয়া। আমি যদি ঠিকভাবে প্রোটিন না খাই, আমি যদি ঠিকভাবে কার্বোহাইড্রেট না খাই, আমি যদি ঠিকভাবে পানি না খাই, আমি যদি ঠিকভাবে আমার চারপাশে যে ফুড আইটেমসগুলো আছে, ফ্রুটসগুলো আছে, এগুলো যদি আমি ঠিকঠাক না খাই, মাছ মাংস পরিমাণ মতো না খাই, তাহলে আমার শরীরে একটা সময় পরে গিয়ে আয়রন তৈরি হবে না, B12 হবে না, ফোলিক অ্যাসিড তৈরি হবে না, জিঙ্ক থাকবে না, ক্যালসিয়াম থাকবে না, ম্যাগনেসিয়াম থাকবে না, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এই ব্যাপারগুলো কিন্তু ডেফিসিয়েন্সি হতে থাকবে। যেমন আমি আমার রোগীকে সবসময় বলি যে একটা বিল্ডিং যখন তৈরি হয়, ওই বিল্ডিং এ কিন্তু পিলার দিতে হয়, সিমেন্ট দিতে হয়, ইট গাঁথতে হয়, ইটের পর ইট গাঁথতে হয়, তারপরেই কিন্তু একটা বিল্ডিং হয়। একটা বিল্ডিং কিন্তু রাতারাতি মানে দাঁড়িয়ে যায় না, সেখানে কিন্তু অনেক কিছু দিতে হয়, অনেক মানুষের শ্রম থাকে, কষ্ট থাকে, মানে অনেক কিছু। কিন্তু একটা পিলার যখন তৈরি হয় তখন বিল্ডিংটা হয়। তো আমাদের শরীরটাও কিন্তু ব্যাপারটা এরকম যে আমার শরীরে কিন্তু পিলারটাকে মজবুত করাটা খুব জরুরি। তো আমাদের বোন ম্যারো এটা রক্ত তৈরি করে, আমরা জানি সবাই যে আমাদের বোন ম্যারো রক্ত তৈরি করে, যেটা কিনা আমাদের লং বোনস গুলোতে থাকে, আমাদের হাতের বড় বড় বোনস, পায়ের বোনস, এবং আমাদের কোমরে বোনস আছে, হিপ বোনস, এবং এখানে একটা নরম জায়গা থেকে, বোন ম্যারো জায়গাটা খুব নরম, যদি আমাদের হাড্ডি খুব শক্ত, কিন্তু বোন ম্যারো যে জায়গাটা থেকে রক্ত তৈরি হয় সেই জায়গাটা কিন্তু খুব নরম। তো ওই জায়গাটা থেকে আপনার রক্তের সেল তৈরি হয়, বাট তারা কিন্তু এমনি এমনি তৈরি হয় না, তাদেরকে আপনার খাবার দিতে হবে। মানে বোন ম্যারোকে কিন্তু আপনার বোঝাতে হবে যে আমার শরীরে পর্যাপ্ত আয়রন আছে, আমার শরীরে পর্যাপ্ত ভিটামিন B12 আছে, আমার শরীরে পর্যাপ্ত পরিমাণে ফোলিক অ্যাসিড আছে, আমার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম আছে। তো আমার বোন ম্যারো তখন মানে ভালোভাবে রক্তের সেলগুলো তৈরি করতে পারবে, যেটা কিনা আসলে একজন প্রেগনেন্ট মার ক্ষেত্রে প্রথমেই সমস্যাটা হয়, খাওয়া দাওয়ার সমস্যা হয়। এই খাওয়া দাওয়ার সমস্যাটা নিজে থেকে হতে পারে, এই খাওয়া দাওয়ার সমস্যাটা অত্যাধিক বমি হয়ে খাওয়া দাওয়ার রুচিটা নষ্ট হয়ে গেছে সেটা থেকেও হতে পারে। প্রেগনেন্সি নিজেও কিন্তু আসলে মানে একটা অরুচি তৈরি করে, এটা এটা সত্যি কথা। এটা আমরা কিন্তু প্রেগনেন্সিটাকে কখনোই বলি না যে এটা একটা মানে নর্মাল জিনিস। প্রেগনেন্সি কিন্তু অল টাইম একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, মানে একটা ডিজিজ কন্ডিশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মা খালাদের কাছে শুনে এসেছি যে প্রেগনেন্সি তো খুবই নর্মাল, বাট আমরা আসলে ডাক্তাররা যখন তৈরি হই তখন কিন্তু এটাই আমাদেরকে শেখানো হয়, প্রেগনেন্সি থেকে যে কোনো খারাপ ইভেন্ট তৈরি হতে পারে। তো আমাদের সবসময় অ্যাওয়ারনেসটা থাকবে খারাপ ইভেন্টগুলো যেন কোনোভাবেই আমি ইনভাইট না করি। আমরা তো সবসময় পজিটিভ থাকবোই, নেগেটিভ জিনিসগুলো আমরা চিন্তা করব না, কিন্তু এই জন্যই এই অ্যাওয়ারনেসটা, এই 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 ভিজিলেন্স ব্যাপারটা কিন্তু আসলে খুবই প্রয়োজন। 2 নম্বর কথা হচ্ছে কেন আসলে রক্ত কমে যাওয়া, আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে অনেক মেয়েদেরই কনস্টিপেশনের প্রবলেম থাকে, মানে শক্ত পায়খানা থাকে। তো এই একটা ছোট্ট মেয়ের পায়খানা ঠিকভাবে হচ্ছে কিনা এটা কিন্তু আসলে আমরা বাসায় অনেকেই জিজ্ঞাসা করি না, মাসিকের মতোই তার পায়খানাটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো পায়খানাটা যদি শক্ত থাকে অনেক সময় যেটা দেখা যায় পাইলস হয়ে যায়। তো পাইলস ব্যাপারটা এমন একটা জিনিস যে এটা যদি একবার কারো হয়ে যায় সেটা থেকে আসলে রক্ত যাওয়ার সমস্যাটা খুব মানে ক্রনিক, অনগোয়িং, চলতেই থাকে। তো এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা আসলে এই ব্যাপারটাও দেখা যে আসলেই তার পাইলস আছে কিনা, এটা একটা বড় ব্যাপার। মেয়েদের কিন্তু পেপটিক আলসার ডিজিজ থাকাটাও খুব নর্মাল একটা ব্যাপার। আমাদের খাদ্য ব্যাগ যেটা আছে সেটাতে আলসার হয়ে থাকা, এবং এই রক্তটা কিন্তু দেখা যায় না, এই রক্তটা পায়খানা দিয়ে যায়, এবং আমরা এটাকে বলি যে খুবই সূক্ষ্মভাবে যদি মাইক্রোস্কোপে কেউ পরীক্ষা করে তখন আমরা দেখতে পারি যে এটা পায়খানার সাথে রক্ত যাচ্ছে। অনেকের কালো পায়খানা হয়, তো তাদের পেপটিক আলসার ডিজিজ থাকে, এই জন্য রক্ত কমে যায়। আরেকটা খুব বড় কারণ যেটা আমরা রক্ত রোগীর ডাক্তাররা আসলে বাংলাদেশে হিমশিম খাচ্ছে ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং আমরা আসলে এনকারেজ করছি যে আসলে বিয়ের আগে রক্ত পরীক্ষাটা করা। এটা হয়তো বা অনেক সময় ফুলফিল হচ্ছে না, মানে জিনিসটা তৈরি করা যাচ্ছে না, কিন্তু এই যে রক্ত স্বল্পতার ব্যাপারটা, এই রক্ত স্বল্পতার ব্যাপারটা যে থ্যালাসেমিয়া থেকে হচ্ছে, এবং এটা যে আসলে আমি জন্ম থেকে জন্ম, জেনারেশন থেকে জেনারেশন যে আমি এটা পাসিং করছি, এবং এটা এত ভয়ঙ্করভাবে একটু পাসিং হচ্ছে, এটা আসলে বলার বাইরে। এবং এই বাচ্চাটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে একটা মেয়ে যখন ছোট্টবেলা থেকে বড় হয়, কিশোরী হয়, নারী হয়, আমরা কখনো তার ব্লাড টেস্ট করিনি, আমি কখনো তার ইউরিন টেস্ট করিনি, সে ক্রমাগত ইউরিনের ইনফেকশনে ভুগছে, সে ক্রমাগত গর্ভাশয় জরায়ু ইনফেকশনে ভুগছে, আমি কোনোদিন তার মাসিক
এবং রক্ত কমে যাওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তাকে এই প্রবলেমটা তাকে ফেস করতে হয়। ইটস আসলে এটা আসলেই খুব একটা একটা ভয়ঙ্কর জিনিস। কেননা যেই মা রক্ত স্বল্পতায় ভোগে, রক্ত কিন্তু ব্যাপারটা এরকম। বিশেষ করে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে হিমোগ্লোবিন আসলে এই যে নর্মাল মহিলাদের জন্য 11 থেকে 13 আর পুরুষদের জন্য 13 থেকে 15 কি দরকার? মানে এই অথবা হিমোগ্লোবিন কমে যাওয়ার অর্থ হচ্ছে আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ কম। এটা কতটা ভয়ঙ্কর হতে পারে দেখেন। আমরা কিন্তু দেখি যে যাদের হিমোগ্লোবিন কমে যায় 8-9 এরকম হয়, অনেকের প্রেগনেন্সি অবস্থায় 10-এই তারা খুব ব্রেথলেসনেস ফিল করে, মানে তারা শ্বাস নিতে পারে না, শ্বাস নিতে তাদের খুব কষ্ট হয়, শ্বাস ফেলতে কষ্ট হয়, শ্বাসের প্রবলেম হয়। হ্যাঁ, কেননা আপনার তো শ্বাস নিতে অক্সিজেনের দরকার, তো সে তো প্রপার অক্সিজেন পায় না। তো এই অক্সিজেনটা যদি একজন মা না পায়, এই অক্সিজেনটা কিন্তু তার পেটে থাকা যে বাচ্চাটা তারও কিন্তু পেতে অসুবিধা হয়। এবং এটা কিন্তু একটা খুব বড় ধরনের প্রবলেম। আমরা ইদানিংকালে অনেক বাচ্চা কাচ্চা কিন্তু অটিস্টিক বাচ্চা কাচ্চা পাচ্ছি, শারীরিক প্রতিবন্ধী বাচ্চারা পাচ্ছি। যেমন আমি যেখানে আছি এখন লন্ডনে, এখানে এই কাজটা হচ্ছে যে প্রেগনেন্সি মা থেকে, মানে প্রেগনেন্সি মায়ের যদি রক্ত স্বল্পতা থাকে, এনিমিক থাকে, তাদের থেকে অটিস্টিক বাচ্চা হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু, এটা নিয়ে কাজ চলছে, সারা ওয়ার্ল্ডেই কাজ চলছে। আমরা ধারণা করছি সম্ভাবনাটা তাদের ক্ষেত্রে আরো অনেক বেড়ে যায়। হ্যাঁ, অটিস্টিক বাচ্চা মানে আসলে ব্যাপারটা হচ্ছে তার শেখা, লেখাপড়ায়, তার শোনা, তার দেখায়, তার চিন্তা ভাবনায় অনেকটাই চেঞ্জ থাকবে, যেটা একটা নর্মাল মানুষের হওয়ার থাকার কথা। তো তার মানে প্রেগনেন্সি অবস্থায় এই যে রক্ত স্বল্পতার ব্যাপারটা, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে খুবই মানে জটিলভাবে খুবই গুরুত্বপূর্ণ চিন্তার সাথে চিন্তা করার সময় কিন্তু এখন। এবং আরেকটা বড় ব্যাপার, অনেক নারীদেরই থাইরয়েডের সমস্যা থাকে, অনেক নারীদেরই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ব্যাপার থাকে, পিকস যেটাকে আমরা বলি। হ্যাঁ, অনেক পেশেন্টেরই দেখা যায় ফাইব্রয়েডের প্রবলেম থাকে, অনেক পেশেন্টেরই দেখা যায় ডায়াবেটিস হয়ে যায়, কারো প্রেগনেন্সির সময়, কারো প্রেগনেন্সির আগে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো নিয়েই আমি আরো বিস্তারিত কথা বলবো। আজ এ পর্যন্তই আমি আমার কথা শেষ করব। নিশ্চয়ই সামনে আমি আগামীতে আরো অনেক বড় একটা লাইভ নিয়ে আসবো, এবং আপনাদেরও কি কি প্রশ্ন আছে আমি জানতে চাই। যে প্রেগনেন্সি অবস্থায় অথবা গর্ভাবস্থায় নারীদের যে রক্ত স্বল্পতা, এটা নিয়ে আপনাদের মনে কি চিন্তা ভাবনা, সেটা আমি জানতে চাই। আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো আমি জানতে চাই, আপনাদের সাথে আমি ডিরেক্ট কথা বলতে চাই। নিশ্চয়ই সামনে আমি আগামীতে আরেকটা লাইভ নিয়ে আসবো, খুব শীঘ্রই নিয়ে আসবো। আমার সাথেই থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।